নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। সত্যান্বেষী নিখিলেশ সিরিজের আগের গল্পে আমরা আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা, তাই আমরা এতটা সাপোর্ট পেয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি সত্যান্বেষী নিখিলেশ বক্সী সিরিজের আরও একটি দুর্ধর্ষ রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে। লেখক ভাসান কৃষ্ণের কলমে নিখিলেশ ও ছদ্মনাম রহস্য। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আর প্রতি সপ্তাহে এইরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সাধারণত কেসের বাইরে আমাদের তেমন কোথাও যাওয়া হয়ে ওঠে না, কিংবা এমনও হয়েছে ঘোরার প্ল্যানিং করে আমি, নিখিলেশ আর কৃষ্ণা কুমারী কোথাও গিয়েছি, ঠিক সেখানে গিয়েও কোনো না কোনো কেস জুটে গিয়েছে। তাই একেবারে নির্ঝঞ্ঝাট ঘোরাফেরা যাকে বলে তেমনটা আমাদের কোনো দিনই হয়নি। গত 1 মাস যাবৎ নিখিলেশের কাছে নতুন কোনো কেস আসেনি। একদিন সকালে কৃষ্ণা কুমারীকে বলতে শুনলাম, কি গো, চলো না গো কোথাও থেকে একটু ঘুরে আসি। তোমরা তো তদন্তের সূত্রে এখানে ওখানে ঘুরে বেড়াও, কিন্তু আমার তো চাই কোথাওই যাওয়া হয় না। এমন সময় আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, তা কোথায় যাওয়ার কথা হচ্ছিল বৌঠান? এই যে ঠাকুরপো, তুমি এসেছো। এই যে তোমার বন্ধুটিকে বলছিলাম যে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তোমরা না হয় কাজের সূত্রে এদিক ওদিক ঘুরে বেড়াও, কিন্তু আমি তো মানুষ, আমারও তো ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে। কিন্তু দেখো, তখন ধরে আমি একাই বকে চলেছি। তোমার বন্ধুটি বধির হয়ে বসে আছেন, মুখে টু শব্দটি করছে না। ওকে জিজ্ঞেস করো তো কি হয়েছে। দেখলাম নিখিলেশ চুপচাপ খবরের কাগজে মুখ গুজে বসে আছে। আমাদের কথা তার কানে যাচ্ছে কি না ঠিক বোঝা যাচ্ছে না। আমি খেয়াল করেছি সম্ভবত কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় থাকলে নিখিলেশ এমনটা করে। এই সময় স্বয়ং বিদ্যাসাগরও যদি ওর সামনে এসে বসে যান, তবুও ওর চিন্তার জাল ছিন্ন হবে না বোধহয়। তবুও আমি একবার নিখিলেশের সেই বধিরতা ভঙ্গের চেষ্টা করে বললাম, কি হলো নিখিলেশ, একেবারে চুপ করে গেলে যে? বৌঠান কি বলছে উত্তর দাও। ওসব কথা এখন ছাড়ো, কাগজটা পড়ো, দেখো কি লিখেছে। এই বলে নিখিলেশ খবরের কাগজটা আমার হাতে ধরিয়ে দিল। এই ব্যাপারটাতে কৃষ্ণা কুমারী রেগে আগুন হয়ে গেল। রাগান্বিত হয়ে বলল, দেখলে ঠাকুরপো, তোমার বন্ধুর ব্যবহারটা দেখলে? আমার কথাটা পাত্তাই দিল না, আমাকে তো মানুষ বলে মনেই করে না। দেখ। এই বলে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল কৃষ্ণা কুমারী। আমি খবরের কাগজটা ভালো করে চোখ বুলিয়ে দেখলাম, শিরোনামে রয়েছে ছদ্মনাম। খবরটির বিষয়বস্তু এই সময়ের বেশ পরিচিত লেখক ব্রহ্মরাজ গতকাল সন্ধ্যায় থানায় এসে অভিযোগ দায়ের করেছেন যে তার লেখা গল্প চুরি করা হয়েছে। শুধু চুরি নয়, লেখাটি বই আকারে প্রকাশও পেয়েছে। যার নামে অভিযোগ দায়ের করা হয়েছে তিনি এই সময়ের লেখক নবীন বসাক। অপরদিকে লেখক নবীন বসাকও অভিযোগ দায়ের করেছেন ব্রহ্মরাজের উদ্দেশ্যে। যেহেতু নবীন বসাকের নতুন বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তাই লেখক ব্রহ্মরাজের অভিযোগ এক্ষেত্রে ধোপে টেকেনি। প্লট চুরির সঠিক প্রমাণ দেখাতে না পারায় অভিযুক্ত লেখক ব্রহ্মরাজকে আপাতত গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। খবরটা পড়ে আমি তো খুবই অবাক হলাম। এর আগে এমন ঘটনা ঘটেছে বলে তো কোথাও শুনিনি। নিখিলেশকে বললাম, ব্যাপারটা তো খুবই জটিল মনে হচ্ছে, এমনটা আবার হয় নাকি? নিখিলেশ হেসে বলল, হয়েছে বলি ছেপেছে নিশ্চয়ই, আর কেস একটু জটিল না হলে কি চলে অমরজিৎ? আমি কিছু বলার আগেই টেলিফোনটা বেজে উঠল। নিখিলেশ কলটা রিসিভ করে বলল, হ্যাঁ বলুন অফিসার। ওপার থেকে কি কথা এলো ঠিক শোনা গেল না। নিখিলেশ আবার বলল, হ্যাঁ পড়েছি। এরপর মিনিট খানেক চুপ থাকার পরে নিখিলেশ বলল, ঠিক আছে, আমি ঘন্টাখানেকের মধ্যেই আসছি। বলেই টেলিফোনটা জায়গা মতো রেখে দিল নিখিলেশ। আমি জিজ্ঞেস করলাম,
কি বললেন অফিসার? আমি জানতাম এই কলটা আসবে অমরজিৎ। রেডি হয় নাও, আমাদের বেরোতে হবে। কিন্তু কোথায় যাবে? থানায় যেতে হবে। কোনো নতুন কেস আছে নাকি? একটু আগেই খবরের কাগজে যে ঘটনাটা পড়লে, ওইটাই কেস। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ কি বলছো? এ তো মেঘনা চাইতেই জল। হ্যাঁ, আর দেরি করো না, 1 ঘন্টার মধ্যে পৌঁছবো বলেছি কিন্তু। এরপর আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর ট্যাক্সি চেপে পৌঁছলাম থানায়। থানায় ঢুকতেই অফিসার মিস্টার মজুমদার নিখিলেশকে দেখে বললেন, আরে এসো এসো নিখিলেশ, বসো বসো। তড়িঘড়ি তোমায় ডাকতে বাধ্য হলাম। কেসটা এতটাই জটিল যে আমার মাথায় কিছুই ঢুকছে না। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। সোজা সাপটা সাধারণ জলের মতো কেস হলে আপনি আমাকে ডাকতেন না। এখানে নিশ্চয়ই জলের মধ্যে কিছু পরিমাণ তেলও আছে। বলেই একটু হাসল নিখিলেশ। দেখলাম অফিসার মজুমদারের কপালে চিন্তার ভাঁজ। তিনি বললেন, হ্যাঁ তা তো আছেই। সত্যি নিখিলেশ, বিষয়টা মোটেই ইয়ার্কির নয়। এরকম কেস আমার চাকরি জীবনে এই প্রথমবার এলো। কে যে চুরি করছে আর কে যে চোর কিছুই বোঝা যাচ্ছে না, বুঝলে? আপনি একা নন, আমার কাছেও এমন কেস এই প্রথম। তাই আপনিও নতুন, আমিও নতুন। আচ্ছা, এবার ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো। ব্যাপারটা ওই কাগজে যেটা পড়েছো সেটাই। উঠতি লেখক নবীন বসাকের নতুন বই আনাচের খুঁটিনাটি 3 দিন আগেই প্রকাশিত হয়েছে। আর গতকাল লেখক ব্রহ্মরাজ থানায় এসে অভিযোগ করলেন ওনার লেখা নাকি চুরি করে ছাপানো হয়েছে। এবার তুমিই বলো নিখিলেশ, হ্যাঁ, যে লেখা আগেই প্রকাশিত হয়ে গিয়েছে সেই লেখা কি করে চুরি হতে পারে? তার মানে চুরিটা লেখক ব্রহ্মরাজই করেছেন। হ্যাঁ, অন্যদিকে লেখক নবীন বসাকও ওনার নামে অভিযোগ করেছেন। আবার লেখক ব্রহ্মরাজ নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো যুক্তিযুক্ত প্রমাণও কিন্তু দেখাতে পারেননি। তাই অন্য এক লেখকের প্লট চুরির অপরাধে ওনাকে গ্রেফতার করা হয়েছে। নিখিলেশ কিছুক্ষণ কি যেন একটা চিন্তা করে নিয়ে বলল, কেসটা সত্যি জটিল, কিন্তু এই কেস কোর্টে উঠলে তো লেখক ব্রহ্মরাজের লেখার ভবিষ্যৎ একেবারেই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোর্টে যদি উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে তো ওনার লেখক জীবন এখানেই শেষ। আচ্ছা, লেখক ব্রহ্মরাজকে কবে কোর্টে তোলা হচ্ছে? আজ তো শনিবার, কাল রবিবার কোর্ট বন্ধ। তার মানে পরশু অর্থাৎ সোমবার কোর্টে তোলা হবে ওনাকে। লেখক ব্রহ্মরাজের সাথে কি একটু কথা বলা যায় মিস্টার মজুমদার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে তো কথা বলতেই হবে নিখিলেশ, চলো। বলেই চেয়ার ছেড়ে উঠে পড়লেন অফিসার মজুমদার। আমি আর নিখিলেশও চেয়ার ছেড়ে উঠে পড়লাম। আমরা মিস্টার মজুমদারের পিছু নিলাম। আমরা গারদের সামনে এগিয়ে গেলাম। অফিসার মজুমদার তালা খুলে দিতেই আমি আর নিখিলেশ ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই এক দেখাতেই নিখিলেশকে চিনতে পেরেছে লেখক ব্রহ্মরাজ। ছুটে এসে নিখিলেশের হাত ধরে কাঁদতে লাগলেন তিনি। কাঁদতে কাঁদতে বললেন, আপনি আপনি এসেছেন নিখিলেশ বাবু, আপনি আপনি আমাকে বাঁচান, দয়া করে নিখিলেশ বাবু, আপনি আপনি আমাকে বাঁচান। বুঝলাম শহরের প্রায় সকলেই এখন আমার এই বন্ধুটিকে মানে সত্যান্বেষে নিখিলেশকে চেনে। নিখিলেশ তাকে শান্ত করতে বলল, আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন ব্রহ্মরাজ বাবু। আপনি যদি অপরাধ না করে থাকেন আপনার কোনো শাস্তি হবে না। নিখিলেশের কথায় লেখক ব্রহ্মরাজ একটু ভরসা পেলেন মনে হলো। তিনি কান্না থামিয়ে নিখিলেশের হাত ছেড়ে একটু সরে দাঁড়ালেন। নিখিলেশ বলল, ব্রহ্মরাজ তো আপনার ছদ্মনাম, এবার বলুন তো আপনার আসল নামটা কি? ধরা গলায় লেখক ব্রহ্মরাজ বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই ব্রহ্মরাজ আমার ছদ্মনাম। আমার আসল নাম বরুণ মিত্র। আসলে আমার আসল নামটা ছোটবেলা থেকেই আমার ঠিক পছন্দ হতো না। তখনই এই ছদ্মনামের কথা মাথায় আসে। শাস্ত্রে শব্দকে ব্রহ্মা বলা হয়, আর এই শব্দ নিয়েই তো আমার খেলা। এই শব্দই তো আমার সব, এই শব্দই আমার কাছে ঈশ্বর। তাই এইরকম একটা নাম আমার মাথায় এসেছিল। প্রথম থেকে আমি ব্রহ্মরাজ ছদ্মনামে লিখি। বর্তমানে ওটাই আমার নাম হয়ে গেছে বলতে পারেন। সবাই আমাকে এই নামেই চেনে। বুঝলাম।
তো ব্রহ্মরাজ বাবু, আপনি অভিযোগ করেছেন যে আপনার লেখার প্লট চুরি হয়েছে, তাই তো? এই প্রশ্নে লেখক ব্রহ্মরাজ বেশ রাগান্বিত হয়ে বললেন, আমার অভিযোগ এক বিন্দুও মিথ্যে নয় নিখিলেশ বাবু। আমি বাজি রেখে বলতে পারি আমার প্লট চুরি করা হয়েছে। শুধু শুধু প্লট বলছি কেন, পুরো লেখাটাই আমার চুরি করা হয়েছে। কিন্তু কিন্তু যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই তাই আমাকে এত দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। আমি কোনোদিন ভাবিনি যে লেখাকে আমি এত ভালোবেসেছি, যে লেখার জন্য আমি মানুষের কাছে পরিচিতি লাভ করেছি, সেই লেখার জন্যই আমাকে আমাকে হাজত বাস করতে হবে। বলেই মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন লেখক ব্রহ্মরাজ। নিখিলেশ তার কাঁধে হাত রেখে বলল, আচ্ছা, চিন্তা করবেন না। আপনি চিন্তা করছেন কেন? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেই লেখকের লেখার সঙ্গে আপনার লেখা মিলে গিয়েছে, মানে ওই নবীন বসাক, ওনাকে কি আপনি পার্সোনালি চেনেন? পেশাদারি লেখক হওয়ার খাতিরে প্রায় ছোট বড় সব লেখকের সাথেই আমার পরিচয় আছে। পরিচয় থাকতে হয়, পরিচয় রাখতে হয়। এই তো অমরজিৎ বাবুও তো লেখালেখি করেন, আমি ওনার বেশ কয়েকটা বই পড়েছি। উনি ব্যাপারটা ভালো করে জানবেন নিশ্চয়ই। লেখক ব্রহ্মরাজের কথার উত্তরে আমি বললাম, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। লেখালেখির এই জগতে সব লেখকের সাথেই পরিচয় রাখতেই হয়। লেখক ব্রহ্মরাজ আবার বলতে শুরু করলেন, সেই সূত্রে লেখক নবীন বসাকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু পার্সোনালি কোনো যোগাযোগ নেই আমাদের। তাহলে আপনার প্লট উনি চুরি করবেন কিভাবে? সেটাই তো আমি বুঝতে পারছি না নিখিলেশ বাবু। দয়া করে আপনি একটা কিছু করুন, নাহলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথাটা বলেই লেখক ব্রহ্মরাজ আবার কাঁদতে আরম্ভ করলেন। নিখিলেশ বলল, এরকম কিছুই হবে না ব্রহ্মরাজ বাবু। আমি অবশ্যই দেখব যাতে আপনি সঠিক বিচার পান। আসল দোষী শাস্তি পাবেই। এবার বলুন তো, এ বিষয়ে আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে কেউ কি এমন আছে যে আপনার প্লট অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারে? মানে আপনার কোনো বন্ধু বা এমন কেউ? লেখক ব্রহ্মরাজ বেশ কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপরে বললেন, সন্দেহ বলতে তেমন কাউকেই আমার সন্দেহ হয় না। আমার বন্ধুবৃত্ত অত্যন্ত ছোট, হাতে গোনা কয়েকজন মাত্র। তাদের মধ্যে সকলেই খুব বিশ্বস্ত, সন্দেহ করার মতন কেউই তেমন নেই। আর শত্রুর কথা বলতে পারি না। পৃথিবীতে শত্রু নেই এমন মানুষ তো একটিও খুঁজে পাওয়া দুষ্কর। তাই কোথাও কোনো শত্রু আছে হয়তো, কিন্তু আমি তা বলতে পারবো না। কিন্তু মুখোমুখি কারুর সাথে শত্রুতা আমার কোনোদিন হয়েছে বলে না, আমার অন্তত মনে পড়ে না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছেন? বাড়িতে থাকি বলতে আমি আর রতনদা। মা বাবা বহুদিন হলো অমৃতলোকে যাত্রা করেছেন, আর প্রতিদিনের বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া ও ঘর পরিষ্কার করার জন্য একজন কাজের মাসি আছে। দুপুরের রান্নাটাও সে করে দিয়ে যায়। বাকি বাজার হাট থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম ওই রতনদাই সামলায়। আমি তো লেখা ছাড়া কিছুই পারি না। বলেই একটু মৃদু হাসলেন লেখক ব্রহ্মরাজ। নিখিলেশ একটু হেসে বলল, আচ্ছা, বেশ, বুঝলাম। আপনি এখনো বিয়ে করেননি? নিখিলেশের প্রশ্নে লেখক ব্রহ্মরাজ মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, এই জীবনে এই একটা বড় কাজ আমার দ্বারা আর সম্পন্ন হলো না। ভবিষ্যতে বিয়ে করবেন ভেবেছেন, নাকি একাই থাকবেন? না, ও পথে আর যাব না। একজনকে খুব ভালোবেসেছিলাম জানেন, কিন্তু তখন আমি প্রতিষ্ঠিত ছিলাম না বলে সে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। তাই আর ওসব নিয়ে আমি বিয়েটি নিয়ে আর ভাবি না। এই বেশ ভালো আছি। আমি আমার লেখালেখি নিয়ে ঠিক বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু এখন এই কেসে ফেঁসে গিয়ে লেখালেখিটাও যদি আমার জীবন থেকে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলুন তো? খুব হীনম্মন্যতা আর কষ্টের সাথেই শেষের কথাটি বললেন লেখক ব্রহ্মরাজ। ব্যাপারটাতে আমারও খুব কষ্ট হলো। ঠিকই তো, আমাদের আশেপাশের প্রতিদিন এই রকম কত প্রেম ভেঙে যাচ্ছে, আবার গড়েও উঠছে। সত্যি
পুরুষ মানুষ প্রতিষ্ঠিত না হলে প্রেম টেকে না। নিখিলেশ বলল, আচ্ছা ব্রহ্মরাজবাবু, এমন কি কেউ আছে যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক? আপনার বাড়িতে তার যাতায়াত রয়েছে, কিংবা রোজ তার সঙ্গে আপনার কথা হয়? পাবলিশিং হাউসের সোমেন সমাদ্দার ও গিরিশ দাস, এনাদের দুজনের প্রায়শই যাতায়াত রয়েছে আমার বাড়িতে। এনাদের দুজনের সাথেই আমার গল্পের প্লট নিয়ে বিস্তর আলোচনাও করেছি। কিন্তু ওনারা কখনো একজন লেখকের প্লট অন্য একজন লেখককে ফাঁস করার মতো এমন কাজ করবেন? না 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 না, এরকম করবেন বলে আমার মনে হয় না। এনারা দুজন ছাড়া আর কেউ কি আপনার বাড়িতে যাতায়াত করে? লেখক ব্রহ্মরাজ একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একজন আছে, সুমন্ত। সুমন্ত আমার বন্ধু। ছোটবেলা থেকেই আমরা একসাথে পড়াশোনা করেছি, খেলেছি, খেয়েছি। হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। লক্ষ্য করলাম নিখিলেশের ভ্রু একটু কুঁচকে গেল। তারপর সে বলল, আচ্ছা, প্রথম থেকেই কি আপনার বাড়িতে সুমন্তবাবুর যাতায়াত রয়েছে? না 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 না, স্কুল শেষ করে আমরা একসাথেই কলেজে ভর্তি হয়েছিলাম। তারপর কলেজ শেষ হওয়ার পরে ও বিদেশ চলে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য। তারপর থেকে আমাদের মধ্যে আর তেমন যোগাযোগ ছিল না। ও ওর মতন ব্যস্ত ছিল, আমিও আমার মতন। সুমন্ত বিদেশেই পড়াশোনা শেষ করে ওখানেই চাকরি পেয়ে, হ্যাঁ ওই বছর 2 প্রায় ওখানেই চাকরি করেছে। এই মাস 6 হলো কলকাতায় ফিরেছে। এখন বর্তমানে কলকাতাতেই সেটেল করেছে। এখন প্রায় দিনই আমার সাথে দেখা করতে আমার বাড়িতে আসে। বেশ অনেক সময় ধরে আমরা আড্ডা দিই, গল্প করি। ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয় আপনাদের মধ্যে? আলোচনা বলতে ওই সাধারণ বন্ধুদের মধ্যে যেমন আলোচনা হয় আর কি। সংসারের খুঁটিনাটি থেকে শুরু করে খুনসুটি সমস্তটাই আমাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আপনার যেই প্লটটা চুরি হয়েছে বলে আপনি অভিযোগ করেছেন, সেই প্লটটা নিয়ে কি আপনি আপনার বন্ধুর সাথে আলোচনা করেছিলেন কখনো? লেখক ব্রহ্মরাজ এবার যেন একটু চিন্তায় পড়ে গেলেন বলে মনে হলো। একটু ভেবে নিয়ে তিনি আবার বললেন, যতদূর মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার লেখা শুরু করার আগে সুমন্তর সাথে এই প্লটটা নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু কেন বলুন তো? না, তেমন কিছুই না। কিন্তু এটাও তো হতে পারে যে আপনার বন্ধু সুমন্তই। লেখক ব্রহ্মরাজ নিখিলেশের কথা কেড়ে নিয়ে বলল, আরে না না নিখিলেশ বাবু, আপনি কি বলছেন? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আর তাছাড়া সুমন্তের সাথে তো সাহিত্যের কোনো যোগাযোগই নেই। শুধু এখন কেন, কোনো কালেই কোনো যোগাযোগ ছিল না। সিলেবাসের বাইরেও কোনোদিনও একটা গল্পের বই পড়ে দেখেছি কিনা সেটাই সন্দেহ। আর আপনি বলছেন না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আর তাছাড়া লেখক নবীন বসাকের সঙ্গে সুমন্তর কি সম্পর্ক থাকতে পারে বলুন তো? আমাদের দুজনের এত কিছু আলোচনা হয়, নবীন বসাকের সাথে সুমন্তর পরিচয় থাকলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। হ্যাঁ, তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি, বুঝলেন? প্রয়োজন হলে আবার আসবো। আপনি একদম চিন্তা করবেন না, আমি অবশ্যই দেখব যাতে আপনি সুবিচার পান। এই বলে আমরা জেলখানা থেকে বাইরে বেরিয়ে এলাম। এরপর মিস্টার মজুমদারকে নিখিলেশ বলল, আমরা তাহলে এখন আসি মিস্টার মজুমদার। আপনারা আপনাদের মতো করে তদন্ত চালান, আমি আমার মতো তদন্ত চালাচ্ছি। প্রয়োজন হলে আপনাকে খবর দেব। এরপর আমরা থানা থেকে বেরিয়ে রাস্তায় নামলাম। আমি বললাম, এবার তাহলে আমরা বাড়ি ফিরবো তো? না মজিদ, এখন আমরা বাড়ি ফিরতে পারবো না। দুপুর তো হয়েই এলো, বাড়ি ফিরবে না তো তাহলে এখন আমরা কোথায় যাব? এখন বাড়িতে বসে আয়েশ করার সময় নয় অমরজিৎ। আজকের দিনটা বাদ দিলে আর মাত্র একদিন পড়ে রয়েছে। এই রহস্যের জাল ভেদ করে সত্যটাকে উন্মোচন করার সময় খুবই কম। তাই বলছি অমরজিৎ, আমাদের এখনই লেগে পড়তে হবে। ওই ট্যাক্সি, দাঁড়াও দাঁড়াও। হঠাৎ করে ট্যাক্সি দাঁড় করিয়ে ট্যাক্সিতে উঠে বসলো নিখিলেশ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে সে বলল, কি হলো, কি ভাবছো? উঠে এসো তাড়াতাড়ি। ট্যাক্সিতে উঠতেই ট্যাক্সি ছেড়ে দিল। আমি নিখিলেশকে বললাম, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? নিখিলেশ একটু হাসলো, তারপর বলল,
কি করতে চাইছি তা তো দেখতেই পাবে। এখন চুপচাপ চলো, আমি যেখানে যাচ্ছি। মিনিট 40 পর একটা রাস্তার মোড়ে এসে ট্যাক্সি থামল। ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে বাম দিকের একটা রাস্তা ধরল নিখিলেশ। আমি ওর পিছু নিলাম। রাস্তা শেষ করে একটা মোটামুটি বড় লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকে এলাম আমরা। সামনের কিছুটা অংশ সবুজ গাছপালা দিয়ে সাজানো সুন্দর বাগান, আর বাগান পার হয়েই হলুদ রঙের একটা দোতলা বাড়ি। বাড়িতে সদর দরজার সামনে একটু ওপরে লেখা রয়েছে শব্দনীড়। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নষ্টনীড় শব্দের ওপর ভিত্তি করেই এই নামকরণ। কিন্তু বাড়ির ভেতরে ঢুকে তেমন কোনো শব্দ পাওয়া গেল না। চারিদিকে কেমন একটা নিস্তব্ধ। আমি নিখিলেশকে বললাম, এটা কোথায় নিয়ে এলে নিখিলেশ? চারিদিকে এত নিস্তব্ধ কেন? এখানে মানুষ থাকে নাকি ভূত থাকে কিছুই তো বোঝা যাচ্ছে না। আবার সাত করে নাম রেখেছে শব্দনীড়, শব্দের তো ছিটে ফোঁটাও দেখছি না। নিখিলেশ আমার মুখে হাত চাপা দিয়ে আমাকে টেনে নিয়ে সামনের একটা দেওয়ালের কোণে লুকিয়ে পড়ল। দেখলাম একটা লোক মাঝখানের ঘরটা থেকে বেরিয়ে বারান্দা ধরে আমাদের দিকেই আসছে। পর মুহূর্তেই দেখলাম তার লক্ষ্য আমাদের দিকে নয়। লোকটি মূল দরজা পেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। সম্ভবত আমাদেরকে সে দেখতে পায়নি। আমি আর নিখিলেশ লোকটির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকলাম যতক্ষণ না লোকটি বড় লোহার গেটটা পেরিয়ে বাইরে যাচ্ছে। লোকটি গেটের বাইরে বেরিয়ে একটা দামি কালো গাড়িতে চেপে চলে গেল। আমি নিখিলেশকে বললাম, কেই বলো তো লোকটা? নিখিলেশ সম্ভবত কিছু একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় ছিল। আমার কথার উত্তর এসে বলল, রহস্য। কি? না না, কিছু না, চলো ভেতরে যাই। স্পষ্ট বুঝতে পারলাম নিখিলেশের মাথায় বড় কিছু একটা চিন্তা চলছে, যার তল আমি এখনো পর্যন্ত পাচ্ছি না। যাই হোক, এখন প্রশ্ন করার সময় নয়, আর প্রশ্ন করেও কোনো লাভ হবে না তা আমি জানি। আমরা ভেতরে এলাম। একটা ঘর থেকে সাদা মলিন ধুতি ও হাঁপ হাতা গেঞ্জি পরা এক বৃদ্ধ বেরিয়ে এলেন। আমাদেরকে দেখতে পেয়ে কিছুক্ষণ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে বৃদ্ধ বললেন, আইয়া, আপনাদের তো ঠিক চিনলাম না। আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে নিখিলেশ বলে উঠল, আচ্ছা, এটা বরুণ মিত্রের বাড়ি তো? হ্যাঁ। বলেই বৃদ্ধ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে নিখিলেশের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কিন্তু আপনারা কারা? আপনারা দাদাবাবুর এই নাম জানলেন কি করে? আমি বঙ্কু, ওই বরুণ আর আমরা একই স্কুলে পড়তাম। হ্যাঁ, তার মানে আপনারা দাদাবাবুর বন্ধু? নিখিলেশ একটু হেসে বলল, হ্যাঁ, আমি বরুণের বন্ধু। আমি কিছু বছর এখানে ছিলাম না, গত পরশুই কলকাতায় ফিরেছি। শুনেছি বরুণ এখন অনেক বড় লেখক, তাই ওর সাথে দেখা করতে এলাম। ও কি আছে বাড়িতে? নিখিলেশের কথা শুনে বৃদ্ধ বেশ রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, নেই নেই নেই, দাদাবাবু বাড়িতে নেই। যান যান, বাড়ি ফিরে যান। ভর দুপুর বেলা যত সব এসে হাজির হয়। যান যান, আমার রাজ্যের কাজ পড়ে আছে, যত সব। এই বলে বৃদ্ধ গজগজ করতে করতে ফিরেই যাচ্ছিল। নিখিলেশ তাকে থামিয়ে বলল, এই রতনদা, এই তুমি নাকি খুব ভালো রান্না করো শুনেছি রতনদা। হ্যাঁ, তাই দুপুরবেলা কি আমাদের না খাইয়েই তাড়িয়ে দেবে বলো? তোমার হাতের রান্না খাওয়ার সুযোগ কি হবে না আমাদের বলো? বৃদ্ধের ফেরার গতি থমকে গেল। অচেনা একজনের মুখে নিজের নাম শুনে বৃদ্ধ বিস্মিত হয়েছেন তা বলাই বাহুল্য। অবাক অবশ্য আমিও হয়েছি, কারণ এভাবে নিজে থেকে যে খাওয়ার কথা কোথাও সে কখনো বলে না। পেছন ঘুরে দাঁড়ালেন বৃদ্ধ। তার চোখে মুখে প্রশ্নের ছাপ স্পষ্ট। ভ্রুকুঁচকে বললেন, সত্যি করে বলুন তো বাবু, আপনারা কারা? কি উদ্দেশ্য আপনাদের? নিখিলেশ একটু হেসে বলল, ওই যে বললাম, আমার নাম বঙ্কু আর এর নাম অজয়। আমরা বরুণের বন্ধু। তাহলে আপনারা আমার নাম জানলেন কি করে? নিখিলেশ হো হো করে হেসে উঠে বলল, আরে আরে রতনদা, তোমার নাম জানবো না তা আবার হয় নাকি? তুমি কি আর আজকের লোক?
বরুণ যখন স্কুল কলেজ যেত তখন তো তুমি ওর জন্য প্রতিদিন নিত্য নতুন টিফিন বানিয়ে দিতে। সেটা কি আরও একা খেত? আমরাও তো ভাগ পেতাম তার। আমি, অজয়, বরুণ, সুমন্ত, তন্ময়, আমাদের এই 5 জনের টিম ছিল। কি কি সুন্দর ছিল না সেই সব দিন বলো? নিখিলেশ যে কি বলে চলেছে আর কেনই বা বলে চলেছে আমার মাথায় কিছুই ঢুকছে না। কিন্তু খেয়াল করলাম বৃদ্ধের মুখের প্রসন্নতার হাসির রেখা কিছুক্ষণের জন্য ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। তালে তালে মিলিয়ে আমি বললাম, আরে রতনদার বোধ হয় আমাদেরকে ঠিক বিশ্বাস হচ্ছে না। চলো বঙ্কু, রতনদার হাতে রান্না খাওয়া আমাদের আর হলো না। হ্যাঁ তাই চলো অজয়। বরুণ বোধ হয় এখন বাড়িতে নেই, আর রতনদাও বোধ হয় আমাদের। আচ্ছা রতনদা, তুমি বরুণ এলে বলো যে আমরা এসেছিলাম। আমরা এখন আসি, আবার না হয় পরে আসবো। এই বলে আমরা ফিরেই আসছিলাম, কিন্তু বৃদ্ধ বাধা দিয়ে বললেন, না 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 না, আপনারা যাবেন না, আপনারা বরং খেয়েই যান। দাদা বাবু যদি জানতে পারে আমি আপনাদের না খাইয়ে তাড়িয়ে দিয়েছি, তাহলে দাদা বাবু আমার উপর খুব রাগ করবে। আপনারা ভেতরে আসুন। এমনিতেই আমার দাদা বাবুর বিপদের শেষ নেই, তার উপরে ভর দুপুরবেলা যদি আপনারা অভুক্ত হয়ে ফিরে যান তাহলে গেরস্থের অকল্যাণ হবে। আসলে এখন কে যে বন্ধু আর কে যে শত্রুর তা বাইরে থেকে দেখে বোঝা তো খুব দুষ্কর। কে যে কখন বন্ধু হয়ে পেছন থেকে ছুরি মারবে তার কোনো ঠিক নেই। সেই জন্যেই আর কি। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। দাঁড়াও রতনদা, তুমি এক্ষুনি বললে বরুণের বিপদের শেষ নেই। সত্যি করে বলো তো কি হয়েছে? বরুণ কোথায়? নিখিলেশের প্রশ্নে বৃদ্ধ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন, তারপর ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন, দাদা বাবু এখন জেলে আছে। কি বলছো? বরুণ জেলে? কিন্তু কেন? নিখিলেশ এমনভাবে কথাটা বলল যেন সে কিছুই জানে না। রতনদা বলল, দাদা বাবুর লেখা অন্য একজনকে নিজের নামে ছাপিয়ে নিয়েছে। দাদাবাবু থানায় অভিযোগ করতে গিয়েছিল, উল্টে দাদাবাবুকেই পুলিশ অপরাধী বানিয়ে আটকে রেখেছে। কিন্তু আমি খুব ভালো করে জানি দাদাবাবু চুরি করেনি। আমার দাদাবাবু এই কাজ করতেই পারে না। আমি বললাম, বরুণ তো বোধহয় ছদ্মনামে লিখে শুনেছিলাম। হ্যাঁ, দাদাবাবু ব্রহ্মরাজ ছদ্মনামেই লেখে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও রতনদা। তুমি ভেতরে চলো তো। হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন। আমরা রতনদার সঙ্গে ভেতরে গেলাম। আমাদেরকে খাওয়ার টেবিলের চেয়ারে বসিয়ে রেখে রতনদা রান্নাঘরে চলে গেল। আমি নিখিলেশকে বললাম, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো নিখিলেশ? আর তুমি লেখক ব্রহ্মরাজের বাড়ির ঠিকানা জানলেই বা কি করে? আমার কথায় নিখিলেশ একটু রহস্যের হাসি হেসে বলল, একটু সবুর করো অমরজিৎ, সবুরে মেমা ফলে। কি করতে চাইছি, কেন করছি সব জানতে পারবে। আর ঠিকানা, তাই তো? যখন মিস্টার মজুমদারের সঙ্গে আমরা কথা বলায় ব্যস্ত ছিলাম তখন টেবিলেই FIR এর খাতাটা রাখা ছিল, সেখান থেকেই ঠিকানাটা পেয়েছি। তোমাদের চোখের সামনেই সবটা ঘটেছে, কিন্তু তোমরা দুজনে কেউই তা ধরতে পারোনি। কি বলছো কি? কখন ঘটলো এসব? আরে হাঁ করে থেকো না, মুখ বন্ধ করো, মুখে মাছি ঢুকে যাবে তো। সত্যি আমি হতবাক হয়ে গিয়েছিলাম। নিখিলেশ এভাবেই আমাকে প্রতিবার অবাক করে দেয়। বহুবার এমন ঘটনা ঘটেছে যে আমার চোখের সামনেই সমস্তটা ঘটেছে, কিন্তু আমি কিছুই টের পাইনি। আমি কিছু বলার আগেই রতনদা খাবার নিয়ে এলো। তারপর আমাদের দুজনকে খাবার পরিবেশন করতে লাগলো। ভাত, ডাল, আলু পোস্ত, মাছের কালিয়া। খাবার পরিবেশন করে রতনদা বলল, আজ আর বেশি কিছু রান্না করিনি। কার জন্যই বা রান্না করব বলুন তো? দাদাবাবু তো নেই এখন। জেলখানায় আদৌ কি খেতে দিচ্ছে কি না দিচ্ছে কে জানে। আর দিলেই বা কি, বাড়ির খাবার আর জেলখানার খাবার কি আর এক হলো? সব দোষ আমার। শেষের কথাটা শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। আমি আর নিখিলেশ দুজনের মুখের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। আমি আর না বলে থাকতে না পেরে বলেই ফেললাম, আপনার দোষ মানে? কোন দোষের কথা তুমি বলছো রতনদা?
যেন কোনো একটা বিষয় ভুল করে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। এমনভাবে নিজেকে সামলে নিয়ে রতনদা বলল, না না না, ও কিছু না, আপনারা খান খান, কিছু লাগলে বলবেন, সংকোচ করবেন না। এই বলে কথা ঘোরানোর চেষ্টা করল সে। কয়েক গ্রাস ভাত মুখে তোলার পর নিখিলেশ রতনদার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলল, কি সুন্দর রান্না করো গো তুমি রতনদা, বিশেষ করে আলু পোস্তটা, ওফ দারুণ দারুণ। তোমার হাতে সত্যি জাদু আছে মনে হয়। সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল যে। প্রশংসা শুনে খুশি হয়ে রতনদা বলল, আপনাদের ভালো লাগছে এতেই আমি খুশি। আচ্ছা রতনদা, তুমি একা হাতেই সব কাজ করো? না না, একা কোথায়, কাজের মেয়ে বিমলা রয়েছে, দুপুরের রান্নাটা ওই করে, কিন্তু আজও কাজে আসেনি, তাই আমাকে রান্না করতে হলো। ও আচ্ছা 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 আচ্ছা, বরুণটার জন্য বড় খারাপ লাগছে গো। আচ্ছা, ওকে কি ছাড়ানোর কোনো উপায় নেই? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এসব আইন কানুনের কি জানি বলুন তো। আচ্ছা বেশ, ঠিক আছে। পুলিশের ওপর মহলের সাথে আমার কিছু যোগাযোগ রয়েছে, আমি অবশ্যই চেষ্টা করে দেখব, দেখি কিছু করতে পারি কিনা। আমি এবার বললাম, কিন্তু প্লট এভাবে কি করে চুরি হতে পারে? সুমন্তর সাথে যদি যোগাযোগ করা যেত তাহলে ভালো হতো। ওর মাথায় না বেশ ভালো গোয়েন্দা বুদ্ধি খেলে। স্কুলে আমাদের কিছু হারিয়ে গেলে সুমন্ত ঠিক খুঁজে বের করে দিত। নিখিলেশ যে তখন একের পর এক কি বলে চলেছে আমার মাথায় কিছুই ঢুকছে না, কিন্তু রতনদার দিকে তাকিয়ে দেখলাম তার মুখখানা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে, কিন্তু তার এই ভাব পরিবর্তনের কারণটা বুঝতে পারলাম না। নিখিলেশের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে একটা রহস্যময় হাসি লেগে রয়েছে। তার এই হাসি বিশেষ কিছুরই ইঙ্গিত করছে, তা বুঝতে আমার কোনো অসুবিধে হলো না। নিখিলেশ বলল, কি রতনদা, তোমার কি শরীর খারাপ করছে? তুমি এরকম ঘামছো কেন? আমতা আমতা করে রতনদা বলল, না না, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। আপনাদের আরেকটা মাছ দেই? না 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 না, আমি আর কিছু নেব না, আমার লাগবে না। তুমি বরং অজয়কে আর একটা মাছ দাও, আজকের এই খাওয়া অনেক দিন পর্যন্ত মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে না না রতনদা, আর দিতে হবে না। নিন দাদা বাবু, নিন আরেকটা মাছ নিন। খাও অজয়, খাও, ভালো করে খাও, আর একটু ভাতও নিয়ে নাও। একটু আগেই তো বলছিলে তোমার খুব খিদে পেয়েছে, এমনিতেই সকাল থেকে কিছু খাওনি, এরপরে আজ সারাদিন আর খাওয়া নাও জুটতে পারে, লজ্জা করে খেও না, খাও খাও, খেয়ে না। নিখিলেশ আমাকে ঠেস মেরে কথাগুলো বলল, তা আমি বুঝতেই পারলাম, কিন্তু মুখে খাবার থাকায় আর কিছু বললাম না। আর এদিকে কথা জমে আমার পেটের ভেতরটা গজগজ করছে। রতনদা আরও কিছুটা ভাত আমার পাতে ঢেলে দিল। খাওয়া শেষ হলে রতনদা এঁটো বাসনপত্র নিয়ে রান্নাঘরে চলে যেতেই নিখিলেশ বলল, অমরজিৎ, তুমি এদিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, আমি এই সুযোগে লেখক ব্রহ্মরাজের লাইব্রেরিটা একবার দেখে আসি। দেখো কেউ যেন এদিকে না আসে এখন। কিন্তু তুমি কি করতে চাইছো বলো তো নিখিলেশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় হলে সব জানতে পারবে অমরজিৎ, এখন যেটা বলছি সেটা করো, হাতে একদম সময় নেই। বলেই নিখিলেশ আর না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমি এই দিকটা খেয়াল রাখলাম যাতে এই সময় কেউ উপরে না ওঠে। মিনিট 15 পরে নিখিলেশ নিচে নেমে এলো। চলো অমরজিৎ। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই নিখিলেশ এগিয়ে যেতে লাগলো। আমিও ওর পেছন পেছন চললাম। বড় গেট পেরিয়ে রাস্তায় নেমে আমি নিখিলেশকে বললাম, এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে এলে, রতনদাকে একবার বলে আসার সুযোগটাও তো দিলে না যে। এখনো তো সময় নেই অমরজিৎ, চলো তাড়াতাড়ি পা চালাও। আমি আর কিছু বললাম না। মেন রাস্তায় নেমে নিখিলেশ একটা ট্যাক্সি থামালো। আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আমি নিখিলেশকে বললাম, এবার আমরা কোথায় যাচ্ছি? নিশ্চয়ই সুমন্তবাবুর বাড়ি। নিখিলেশ একটু হেসে বলল, এই তো, এতক্ষণ পরে তোমার মাথাটা একটু খুলেছে অমরজিৎ, একদম ঠিক ধরেছ। এখন আমরা সুমন্তবাবুর বাড়ি যাব। আমি জানি অমরজিৎ, তোমার পেটের ভেতরটা প্রশ্নে গজগজ করছে, কিন্তু ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর পাবে। সে না হয় হবে,
তার আগে বলো তো, তুমি লেখক ব্রহ্মরাজের স্কুল বেলার বন্ধু কবে ছিলে? মানে কত সালে পাশ করেছো তোমরা? ও হাসিও না, হাসিও না অমরজিৎ, চুপ করো, চুপ করো। তুমি হাসছো, আর আমি এতক্ষণ অবাকের উপরে অবাক হচ্ছিলাম। কি ঘটছিল, কেন ঘটছিল, কিছুই তো বুঝতে পারছি না। তা এখন কি কিছুটা বুঝতে পেরেছো নাকি? একেবারেই যে বুঝিনি তা নয়, কিন্তু যতটুকু বুঝেছি ততটুকু যথেষ্ট নয়। আচ্ছা, তুমি কি কোনোভাবে রতনদাকে সন্দেহ করছো? এখন আমার সন্দেহের বাইরে কেউই নয় অমরজিৎ, এমনকি তুমিও নও। মানে আমি আবার কি করলাম? হয়তো কিছু করোনি, কিন্তু করতেই তো পারো, কারণ তুমিও তো একজন লেখক। এই কিছু ভুল বললাম? শেষে কিনা তুমি আমাকে চোর বললে। আরে চড়ছো কেন, চড়ছো কেন? আমি তো ইয়ার্কি মারছিলাম। গোয়েন্দাদের এই এক বাজে অভ্যেস, বুঝলে, যাকে তাকে সন্দেহ করো তুমি। কি তুমি এবার আমাকে গোয়েন্দা বললে? আমি তোমাকে কতবার বলেছি আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। সত্যের অনুসন্ধান করাই আমার কাজ। এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। একটা বড় সাদা বাড়ির সামনে এসে ট্যাক্সি থামল। দিনের আলো আবছা হয়ে এসেছে। বিকেল গড়িয়ে সূর্য গোধূলির পথে যাত্রা করেছে। ট্যাক্সি থেকে নেমে আমরা বাড়িটার সামনে গেলাম। দরজায় টোকা দিতেই একজন মধ্যবয়সী লোক এসে দরজা খুলে দিলেন। কাকে চাই? এটা কি সুমন্ত বিশ্বাসের বাড়ি? লোকটি বেশ কিছুক্ষণ আমাদের দুজনকে ভালো করে নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ, আমি সুমন্ত বিশ্বাস। কিন্তু আপনারা কারা? নমস্কার, আমি সত্যান্বেষী নিখিলেশ বক্সী। লেখক ব্রহ্মরাজের কেসটা নিয়ে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। আমরা ভেতরে আসতে পারি কি? সুমন্ত বিশ্বাস অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমরা ওনার সাথে ভেতরে এলাম। সোফার দিকে নির্দেশ করে তিনি বললেন, বসুন বসুন। বলুন, চা না কফি? না না, ওসব কিছুই লাগবে না, শুধু এক গ্লাস জল হলেই চলবে। আচ্ছা, বেশ বেশ। হরিদা, 2 গ্লাস জল দিয়ে যাও তো। সুমন্তবাবু হাঁক পারলেন। কয়েক মিনিটের মধ্যে জল নিয়ে হাজির হলেন এক বৃদ্ধ। জলটা খেয়ে আমরা একটু সোজা হয়ে বসলাম। চারিদিকটা একটু তাকিয়ে দেখলাম। দেওয়ালে অসাধারণ অসাধারণ সব অয়েল পেন্টিং করা। আমি যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। ঘোর কাটল সুমন্তবাবুর কথায়। হ্যাঁ, এবার বলুন, কি জানার আছে আপনাদের? নিখিলেশ কথা শুরু করল। হ্যাঁ সুমন্তবাবু, বরুণ মিত্র মানে লেখক ব্রহ্মরাজ আপনার কে হন? বরুণ আমার খুব ভালো বন্ধু। আমি আরও একসাথে স্কুলে পড়তাম। লেখক ব্রহ্মরাজের উপরে যে প্লট চুরির অভিযোগ উঠেছে, সেটাকে কি আপনি সমর্থন করছেন? এটা কোনো প্রশ্নই নয় নিখিলেশবাবু। আমি হলফ করে বলতে পারি, আমার বন্ধুকে বিনা দোষে হাজতবাস করতে হচ্ছে। আমি ওর লেখা পড়েছি, যথেষ্ট ভালো লেখে ও। আর তাছাড়া ও এত বছর ধরে লিখছে, এত গুণমুগ্ধ পাঠক যার, সে কেন খামোখা অন্যের প্লট চুরি করতে যাবে? বুঝলাম। আচ্ছা সুমন্তবাবু, আপনি এমন কি কাউকে চেনেন যার সাথে ব্রহ্মরাজবাবুর শত্রুতা রয়েছে, কিংবা সেই ব্যক্তি ব্রহ্মরাজবাবুর শত্রু বলে আপনি মনে করেন? দেখুন, আমি তো অনেকগুলো বছর এদেশে ছিলাম না। আমার সাথে বরুণের তেমন যোগাযোগও ছিল না, তাই ওর সাথে কার শত্রুতা রয়েছে বা নেই তা আমি সঠিকভাবে বলতে পারবো না। এবার আমি বলে উঠলাম, আচ্ছা সুমন্তবাবু, আপনি কি ছবি আঁকেন? দেওয়ালের এই পেন্টিংগুলো দেখে বলছেন তো? না না, ছোটবেলায় আঁকতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। যবে থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই ইচ্ছে ছিল নিজের বাড়ি হলে সেখানে এই রকম সুন্দর অয়েল পেন্টিং করাবো। সেই ইচ্ছেটাই পূরণ করেছি আর কি, এর বেশি কিছু না। ঠিক আছে সুমন্তবাবু, তাহলে এখন আমরা আসি, প্রয়োজন হলে আবার আসবো। এই বলে নিখিলেশ উঠে দাঁড়ালো। আমিও সোফা ছেড়ে উঠে পড়লাম। এরপর সুমন্তবাবুকে বিদায় জানিয়ে আমরা তার বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমাদের ট্যাক্সিটা দাঁড় করানোই ছিল, সেই মতো কথা বলে নিয়েছিল নিখিলেশ। আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আমি বললাম, এবার আমরা বাড়ি ফিরবো তো? হ্যাঁ, আপাতত আজ এটুকুই, বাকিটা কাল হবে।
আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছে। আমাদেরকে খাবার দিতে দিতে কৃষ্ণা কুমারী বলল, তোমরা দুটিতে কোথায় ছিলে সারাদিন? একটা খবর তো দেওয়ার প্রয়োজন বোধ করো না? একটা মানুষ যে বাড়িতে একা একা বসে আছে, তার যে চিন্তা হতে পারে সেটা তোমাদের একবারও মনে হয় না, তাই না? কৃষ্ণা কুমারীর মুখ থেকে রাগ ও অভিমান একসাথে ঝরে পড়ল। নিখিলেশ তার রাগ ভাঙাতে চেষ্টা করে বলল, আরে আরে তুমি রাগ করো না। আরে খুব জটিল একটা কেস নিয়ে ব্যস্ত ছিলাম। তোমাকে ফোন করার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম, মানে মানে সময় পাইনি। এই দেখো। হ্যাঁ, তা তো ভুলে যাবেই। আমি আর তোমার কে হই? আমি তো তোমার কেউ না। থাক সেসব কথা, এখন খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। খাওয়া শেষ হলে ইজি চেয়ারটাতে হেলান দিয়ে বসে কি যেন ভাবতে লাগলো নিখিলেশ। দেখে বোঝাই যাচ্ছে কেসটা নিয়ে গভীর কোনো চিন্তায় সে মগ্ন আছে। আমি বললাম, লেখক ব্রহ্মরাজের লাইব্রেরিতে যে তুমি গেলে, সেখানে কি কোনো সূত্র খুঁজে পেয়েছো? পেয়েছি অমরজিৎ, পেয়েছি, কিন্তু অনেকগুলো সূত্র মিলছে না। কিছুতেই দুইয়ে দুইয়ে চার করতে পারছি না। ও হ্যাঁ, একটা কথা তোমাকে তখন বলবো বলেও বলা হয়নি। লেখক ব্রহ্মরাজের বাড়ি থেকে যাকে বেরিয়ে আসতে দেখেছিলে আর যাকে সুমন্ত বাবু হিসেবে দেখলে, দুজনে একই ব্যক্তি, তাই তো? আমার মুখের কথা কেড়ে নিয়েই বলল নিখিলেশ, হ্যাঁ মানে না বলতেই তুমি সবকিছু বুঝে যাও কি করে বলো তো? আরে এতদিন আমরা একসাথে রয়েছি, আর তুমি কখন কি বলতে পারো এটুকু বুঝবো না? আচ্ছা সে ঠিক আছে। লেখক ব্রহ্মরাজ তখন জেলে, তাহলে সুমন্ত বাবু তার বাড়িতে কেন গিয়েছিলেন? শুধু তাই নয় অমরজিৎ, রতনদাও কিন্তু সবটাই জানতো। তবুও একবারের জন্য আমাদেরকে সুমন্তর কথাটা বলেনি। তুমি খেয়াল করেছো কিনা জানি না, যতবার আমি সুমন্তর কথা তুলেছি ততবারই রতনদার মুখের ভাব কেমন যেন বদলে যাচ্ছিল। সন্দেহটা আমার সেখান থেকেই শুরু হয়। কিন্তু সুমন্ত বাবুর কথা লুকিয়ে রতনদার লাভটা কি? রতনদা তো লেখক ব্রহ্মরাজের অত্যন্ত কাছের লোক, তার অভিভাবকই বলা চলে। তাছাড়া যতদূর বুঝলাম, রতনদা ব্রহ্মরাজকে যথেষ্ট স্নেহ করেন আর ভালোবাসেন। কথাটা তুমি একদমই ঠিক বলেছ অমরজিৎ। হতেও পারে রতনদা এই বিষয়ে কিছুই জানে না, আবার এটাও হতে পারে রতনদা সবটাই জানে। সবটা জেনেও সে মুখ বুজে আছে ভয়। ভয়? কিসের ভয়? নিখিলেশ ইজি চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে করতে বলল, ভয়টা যে কোনো কিছুর হতে পারে। হতে পারে প্রাণের ভয়, কিংবা কাছের মানুষকে হারানোর ভয়। কিন্তু কিছু তো একটা রহস্য আছেই, যার কিছুটা হলেও রতনদা জানে। এরপরে নিখিলেশ অনেক রাত অবধি একটা বই নিয়ে বসেছিল। সারাদিনের ধকলে আমার খুব ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই ঠিক কত রাত পর্যন্ত নিখিলেশ জেগেছিল তা আমি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে যখন আমি বসার ঘরে এলাম, তখন দেখলাম নিখিলেশ খবরের কাগজে দৃষ্টি ফেলে বসে রয়েছে। যত রাত করেই ঘুমাক না কেন, নিখিলেশ আমার আগে ঠিক উঠে পড়ে। কি করে সেটা পারে আমি তা কিছুতেই বুঝতে পারি না। আমি বললাম, তুমি তো তাহলে অনেক আগেই উঠে পড়েছো দেখছি। নিখিলেশ খবরের কাগজ থেকে চোখ না সরিয়েই বলল, হ্যাঁ, সে তো আমি রোজই তোমার আগে উঠি, কিন্তু তোমার এত ঘুম কোত্থেকে আসে সেটাই রহস্য। না আসলে তা নয়, আসলে ভোরের দিকটা একটু ঘুমটা গভীর হয়ে গিয়েছিল তো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আর এক্সপ্লেনেশন দিতে হবে না। যাও গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেরোতে হবে, হাতে বেশি সময় নেই। হ্যাঁ আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আমি যতক্ষণে রেডি হয়ে এলাম ততক্ষণে কৃষ্ণা কুমারী চা নিয়ে বসার ঘরে এসেছে। সে বলল, এই যে ঠাকুরপো, তোমার রেডি হতে এত সময় লাগে? সে কখন থেকে চা নিয়ে অপেক্ষা করছি, চাটা তো ঠান্ডা হয়ে গেল। ও ঠিক আছে বৌঠান, চা ঠান্ডা গরম নিয়ে আমার অত ভাবনা নেই, যা হোক হলেই হলো। নিখিলেশ আমাকে ঠেস মেরে বলল, হ্যাঁ অনেক মাতব্বরি হয়েছে, এবার চলো, বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আরে আমি মাতব্বরি কখন করলাম? আমার এই কথায় নিখিলেশ এমন চোখে আমার দিকে তাকালো যে আমি আর কিছুই বলতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এই তো হয়েই গেছে। চাটা শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্য লেখক নবীন বসাকের বাড়ি।
প্রায় 1 ঘন্টা ধরে আসার পর আমাদের ট্যাক্সি থামলো একটা সরু রাস্তার মোড়ে। কিছুটা দূরেই দেখা যাচ্ছে একটা সাদা রঙের 3 তলা বাড়ি। ট্যাক্সি থেকে নেমে রাস্তা ফেলে আমরা সেই দিকে এগিয়ে গেলাম। বাড়ির সামনে এসে দরজায় টোকা দিতেই একজন বয়স্ক লোক দরজা খুলে দিল। পরনে ময়লা ধুতি আর ফতুয়া, কাঁধে একটা গামছা। দেখে বোঝাই যায় সম্ভবত তিনি এই বাড়ির চাকর। কাকে চাই? নবীনবাবু বাড়িতে আছেন? লোকটা একটু ভেবে নিয়ে বলল, নবীন? এই নামে তো এই বাড়িতে কেউ থাকে না। আমরা লেখক নবীন বসাকের কথা বলছি। এটাই ওনার বাড়ি তো? লোকটা আবারও কি যেন একটা ভেবে নিয়ে বলল, লেখক? ও, আপনারা কি এই অরবিন্দ দাদাবাবুর কথা বলছেন? কি অরবিন্দ? এই বাড়িতে তো একজনই লেখালেখি করেন, সে হলো ছোট দাদাবাবু, মানে এ বাড়ির ছোট ছেলে অরবিন্দ দাদাবাবু। হঠাৎ নিখিলেশ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা ওনার সাথেই দেখা করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এই আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আমি এই বাড়িতেই কাজ করি। আমার নাম বটকেষ্ট, সবাই আমাকে বটু বলে ডাকে। লোকটা নিজে থেকেই বলতে থাকলো কথাগুলো। আমরা তার সঙ্গে ভেতরে এলাম। আপনারা এখানে বসুন, আমি ছোট দাদাবাবুকে ডেকে দিচ্ছি। আমাদেরকে বৈঠকখানার ঘরে বসিয়ে রেখে লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আপনাদেরকে দাদাবাবু উপরের ঘরে ডাকছেন। নবীন বসাকের ঘরের সামনে এসে নিখিলেশ বলল, আসবো নবীনবাবু? হ্যাঁ হ্যাঁ, আসুন নিখিলেশবাবু। ও, আমাকে চিনতে পেরেছেন তাহলে? নবীনবাবু হেসে বললেন, আরে আপনি কি বলছেন, আপনাকে চিনতে পারবো না? আপনাকে কে না চেনে বলুন তো? আসুন আসুন, বসুন। বটুদা, 2 কাপ চা নিয়ে এসো। আমরা দুজন নবীন বসাকের মুখোমুখি দুটো চেয়ারে বসলাম। এই ঘরটাই মূলত নবীন বসাকের লেখাপড়ার ঘর। খুব বেশি বইপত্রের আধিক্য না থাকলেও বেশ কিছু বই রয়েছে। নবীন বসাক বলল, হ্যাঁ, এবার বলুন নিখিলেশবাবু, আপনি কি বলতে চান? ততক্ষণে চাকর বটু চা দিয়ে গিয়েছে। চায়ে একটা চুমুক দিয়ে নিখিলেশ বলল, নবীনবাবু, আপনি লেখক ব্রহ্মরাজের বিরুদ্ধে প্লট চুরির অভিযোগ করেছেন, এবং লেখক ব্রহ্মরাজও আপনার বিরুদ্ধে প্লট চুরির অভিযোগ করেছেন, তাই তো? হ্যাঁ, এটা তো সবারই জানা কথা। আপনি নিশ্চয়ই সমস্তটা জেনেই এই কেসটা তদন্তে নেমেছেন। হ্যাঁ, তা তো জেনেছি, তবে সবটা নয়। সবটা জানলে তো আর রহস্য বলে কিছুই থাকতো না। আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় লেখক ব্রহ্মরাজের মতো অত বড় একজন নামী লেখক আপনার লেখা প্লট চুরি করতে পারেন? না, মানে এমনটাও তো হতে পারে যে কাকতালীয়ভাবে ওনার লেখা আপনার লেখার সাথে মিলে গিয়েছে। কি হতে পারে না? হ্যাঁ, তা তো হতেই পারে, অনেক সময় তা হয়েও যায়। কিন্তু অভিযোগটা তো প্রথম উনি করেছেন, তাও আবার সেটা আমার ওই বই প্রকাশিত হয়ে যাওয়ার পরে। এখানে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে উনি আমার প্লটটা চুরি করেছেন। আচ্ছা নবীনবাবু, আপনার প্রকাশিত আনাচের খুঁটিনাটি বইটির একটা কপি কি আপনি আমাকে দিতে পারেন? মানে বইটি পড়ে দেখার সৌভাগ্য এখন আমার হয়নি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নবীন বসাক উঠে গিয়ে বইয়ের তাক থেকে একটা বই নিয়ে এসে নিখিলেশকে দিল। এই নিন নিখিলেশবাবু। থ্যাংক ইউ। পড়ে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। আচ্ছা নবীনবাবু, আপনার বাড়িতে আর কে কে আছেন? মা, বাবা, 2 দাদা, তাদের স্ত্রী এবং ছেলেমেয়েরা, আর আমার ওই একটাই দিদি, তার বিয়ে হয়ে গিয়েছে। আপনার দাদা বৌদিদের সঙ্গে কি একবার দেখা করা যেতে পারে? দাদারা তো এখন বাড়িতে নেই, ওরা যে যার কাজে বেরিয়ে গিয়েছে। বৌদিদের সাথে দেখা হতে পারে। চলুন তাহলে নিচে যাওয়া যাক। হ্যাঁ চলুন। আমরা নিচে নেমে এলাম। নবীন বসাক চাকর বটুকে ডেকে বলল, বটুদা, বৌদিদের একটু বসার ঘরে পাঠিয়ে দাও তো, বলো খুব জরুরি দরকার আছে। বটু সম্ভবত রান্নাঘরে ছিল। সে উত্তর দিল, আগে দাদাবাবু যাই। কয়েক মিনিট পর দুজন মহিলা বসার ঘরে এলেন। নবীন বসাক তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। হ্যাঁ নিখিলেশবাবু, আমার ডান দিকে ইনি হলেন আমার বড়দা স্ত্রী, মানে আমার বড় বৌদি অন্তরা বসাক। আর আমার বাম পাশে ইনি হলেন আমার মেজদার স্ত্রী, মানে আমার মেজ বৌদি সর্বাণী বসাক। নিখিলেশ এবার হাত জোড় করে নিজে থেকেই নিজের পরিচয় দিল। নমস্কার,
আমি সত্যান্বেষী নিখিলেশ বক্সী। সত্যের অনুসন্ধান করেই আমার কাজ। আমি লেখক ব্রহ্মরাজের লেখার প্লট চুরির কেসটা তদন্ত করছি। নবীন বসাকের মেজ বৌদি সর্বাণী বসাক তিনি হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ নিখিলেশ বাবু, আপনাকে চিনতে পেরেছি। আপনাকে এখন এই শহরের কে না চেনে? এত বড় বড় কেস সলভ করেছেন আপনি। হ্যাঁ, ওই আর কি করব বলুন, সত্যের অনুসন্ধান করেই যে আমার কাজ। ঠিক আছে নবীনবাবু, এখন তাহলে আমরা আসি, দরকার হলে পরে না হয় আবার আসবো। এই বলে আমরা নবীন বসাকের বাড়ি থেকে বেরিয়ে এলাম। ট্যাক্সিতে উঠে আমি নিখিলেশকে বললাম, তুমি ওনাদেরকে ডেকে পাঠালে, কিন্তু কোনো প্রশ্নই তো করলে না। আমার ওনাদেরকে কোনো প্রশ্ন করার ছিল না, তাই করিনি। বলেই নিখিলেশ নবীন বসাকের দেওয়া বইটা খুলে মনে মনে পড়তে আরম্ভ করল। আমি খুব ভালো করেই জানি এই সময় সে মৌন থাকতে চাইছে। এই সময় তাকে প্রশ্ন করলে আর উত্তর পাওয়া যাবে না, তাই আমিও আর কোনো প্রশ্ন করলাম না। আমরা বাড়ি ফিরে এলাম। দুপুরে খাবার টেবিলে বসেও এই নিয়ে আমাদের আর কোনো কথা হলো না। সন্ধ্যাবেলা ইজি চেয়ারটায় বসে একটা কার্বন পেপার হাতে নিয়ে সেটাকে চোখের সামনে ধরে আলোকরশ্মির প্রতিফলনে কিছু একটা দেখার চেষ্টা করছিল নিখিলেশ। আমি অবাক হয়ে বললাম, কি হলো নিখিলেশ, তুমি এই কার্বন পেপার নিয়ে কি করছো? এত মনোযোগ নিয়ে কি দেখছো বলো তো তুমি? এখন কোনো প্রশ্ন করো না অমরজিৎ, চুপ করে থাকো। আমি আর কোনো প্রশ্ন করলাম না। কিছুক্ষণ পর চোখ থেকে কার্বন পেপারটা নামিয়ে আবার ইজি চেয়ারে হেলান দিয়ে বসলো নিখিলেশ। তারপর হাঁপ ছেড়ে বলল, সুতোর গিঁটগুলো সব একে একে খুলছে অমরজিৎ। মনে মনে যা ভেবেছিলাম সূত্রগুলো আমাকে সেদিকেই নিয়ে যাচ্ছে। কেসটার সমাধান করে ফেলেছো নাকি? দাঁড়াও অমরজিৎ, দাঁড়াও, তোমার জন্য একটা কাজ আছে যে। এই বলে একটা মোটা খাতা এবং লেখক নবীন বসাকের দেওয়া সেই বইটা আমার হাতে ধরিয়ে দিল। এটা তো পাণ্ডুলিপি মনে হচ্ছে। কিসের পাণ্ডুলিপি এটা? এটাই লেখক ব্রহ্মরাজের লেখার পাণ্ডুলিপি, যেটার প্লট চুরি হয়েছে বলে তার অভিযোগ। এই দুটোকে একে অপরের সাথে মিলিয়ে দেখো তো কোনো মিল খুঁজে পাও কিনা। আমি প্রায় আধ ঘন্টা ধরে পাণ্ডুলিপি আর বই দুটোকে মেলাতে থাকলাম। যতই পড়ছি ততই অবাক হচ্ছি বারবার। নিখিলেশ বলল, এই কোনো অমিল খুঁজে পেলে না তো? আমিও পাইনি। এবার গল্পের সমাপ্তিটা একবার মিলিয়ে দেখো তো। আমি গল্পের শেষ অংশ অর্থাৎ সমাপ্তি অংশটা মিলিয়ে দেখলাম। এতক্ষণ পর আশ্চর্যজনকভাবে লেখায় পরিবর্তন লক্ষ্য করলাম। শেষের এই 2-3 পাতার মধ্যে কিছু একটা পরিবর্তন রয়েছে, না হলে পুরোটাই তো কপি। একদম ঠিক ধরেছ অমরজিৎ, পুরোটাই কপি। একজনের থেকে আরেকজন কপি করেছে, কিন্তু প্রশ্নটা হলো কপিটা করলো কিভাবে? কিছু কি ধরতে পেরেছ? আগামীকালই তো লেখক ব্রহ্মরাজকে কোর্টে তোলা হবে। কিন্তু তার আগেই সমস্ত রহস্য ফাঁস করব। আচ্ছা, এবার এটা ভালো করে দেখো তো কিছু দেখতে পাও কিনা। এই বলে কার্বন পেপারটা আমার হাতে দিল নিখিলেশ। কি আছে এটাতে? আমি ইলেকট্রিক আলোর অভিমুখে কার্বন পেপারটি রেখে চোখের সামনে ধরলাম। পেপারটিতে অসংখ্য ভাঁজের দাগ। অনেক চেষ্টা করে দেখলে কিছু অক্ষর ফুটে ওঠে। আমি ভালো করে মিলিয়ে দেখে বললাম, এই লেখাটা তো পাণ্ডুলিপি আর বইয়ের লেখার সাথে মিলে যাচ্ছে। একদম তাই অমরজিৎ, সত্য উদ্ঘাটন হয়ে গিয়েছে। এবার গতকাল সম্পূর্ণ ফল প্রকাশ হবে। রাতে এই নিয়ে আমাদের আর কোনো কথা হলো না। রাতে কিছু লেখালেখির কাজ সেরে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার। সকালে ঘুম ভাঙতে যখন বাইরে এলাম তখন দেখলাম নিখিলেশ রেডি হয়ে বসে রয়েছে। আমাকে দেখে সে বলল, এই 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 অনেক ঘুমিয়েছ, এবার আর দেরি করো না তো, তাড়াতাড়ি ওঠো, রেডি হয় না। আমি ব্যস্ত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আমি রেডি হয়ে আসতে দুজনে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় এসে দেখলাম রতনদা, সুমন্ত বিশ্বাস ও নবীন বসাক আগে থেকেই সেখানে উপস্থিত। নিখিলেশকে দেখে রতনদা ছুটে এসে তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি দাদা বাবু, আমি কিছু করিনি। নিখিলেশ তাকে তুলে ধরে বলল, তুমি কিছু করনি রতনদা, কিন্তু অনেক কিছু জেনেও লুকিয়ে গেছো। কিন্তু কেন তুমি এমনটা করলে বলো তো? তোমার ভুলের জন্যই তো তোমার দাদাবাবুকে 2 দিন জেলে কাটাতে হলো। সুমন্ত বিশ্বাস বলল,
এসব কি হচ্ছে নিখিলেশ বাবু? আমাকে এত সকালে থানায় ধরে আনা হলো কেন? সে কি সুমন্তবাবু, আপনি কি কথা বলছেন? আপনার প্রিয় বন্ধু জেলে আর আপনি বাড়িতে বসে আয়েশ করবেন, সেটা তো ভালো দেখায় না, তাই না? এবার বলুন তো আপনি কেন এমনটা করলেন? সুমন্ত বিশ্বাস আমতা আমতা করে বলল, মানে আমি কি করেছি? আপনি তো লেখক ব্রহ্মরাজের প্লটটা চুরি করে লেখক নবীন বসাক ওরফে অরবিন্দ বসাককে দিয়েছিলেন, তাই না? নবীন বসাক গর্জে উঠল, মিথ্যে কথা! আপনার কাছে কি প্রমাণ আছে যে সুমন্তবাবু আমাকে এই প্লটটা দিয়েছিলেন? আর তাছাড়া ওনার সাথে আমার সম্পর্কই বা কি? আমি তোমাকে এই প্রথমবার দেখছি, উনি কি করে আমাকে প্লট দেবেন? তাই নাকি নবীনবাবু? ও থুরি, অরবিন্দ বাবু। এটাই তো আপনার আসল নাম, তাই তো? নবীন বসাক তো আপনার ছদ্মনাম। কি ঠিক বলছি তো? না মানে না, আমার নাম নবীন বসাক। ও, তাহলে আপনার সমস্ত দরকারি কাগজপত্রে আপনার নাম অরবিন্দ বসাক লেখা রয়েছে কেন? আর হ্যাঁ, আপনি বলছেন না সুমন্তবাবুর সাথে আপনার এই প্রথমবার দেখা হলো, আপনি ওনাকে চেনেনই না। আপনার মেজ বৌদি সর্বাণী তো সুমন্তবাবুরই একমাত্র বোন। সেই সূত্রে কি আপনার সাথে সুমন্তবাবুর একবারও দেখা হয়নি? না না না, অবাক হওয়ার কিছুই নেই সুমন্তবাবু। আমি যখন আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার বাড়ির দেওয়ালের ফটো ফ্রেমটা দেখেছিলাম, সেখানেই আপনাদের সবার সঙ্গে নবীন বাবুকেও দেখা গিয়েছিল। কি সুমন্তবাবু, ঠিক বলছি না? বাকিটা আপনি বলবেন নাকি আমি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি ভুল হলে ধরিয়ে দেবেন। হ্যাঁ, নিখিলেশ বলতে শুরু করল, লেখক নবীন বসাক হাজার চেষ্টা করেও ঠিক লেখক ব্রহ্মরাজের মতো অমন পাঠককুলকে মোহিত করার মতো কিছু লিখে উঠতে পারছিলেন না। উনি যখন জানতে পারলেন যে আপনি লেখক ব্রহ্মরাজের বন্ধু, তখন উনিই আপনাকে বারবার অনুরোধ করতে থাকেন। আর যেহেতু লেখক নবীন বসাক আপনার বোনের দেওর, তাই আপনি তার কথা ফেলতেও পারলেন না। নিজে থেকেই বরুণ মিত্রের কাছে গিয়ে আবার সেই পুরনো বন্ধুত্বকে জাগিয়ে তুললেন। আর এদিকে বরুণ মিত্র ওরফে লেখক ব্রহ্মরাজ, যার সারাক্ষণ সময় কাটে বই খাতার সাথে, তিনি বহুদিন পর পুরনো বন্ধুকে কাছে পেয়ে একাকিত্ব ভুলে আড্ডায় মেতে ওঠেন। নিজের সমস্ত কথা, এমনকি নিজের নতুন লেখা প্লটও তিনি আপনাকে শোনাতে থাকেন। কিন্তু আপনার উদ্দেশ্য তো অন্য। আপনি আপনার পথে ঠিকই এগোচ্ছিলেন, কিন্তু মাঝখান থেকে বাধা হয়ে দাঁড়ালো রতনদা। সেটা অবশ্য বড় কোনো বাধা নয়। আপনি রতনদাকে ভয় দেখিয়ে নিজের কাজে লাগালেন। রতনদাকে দিয়েই তো কার্বন পেপারটা লেখক ব্রহ্মরাজের লেখার খাতার নিচে রেখে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, তাই না? আর সেটাই পৌঁছে দিতেন লেখক নবীন বসাকের কাছে। রতনদা আবার ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, উনি দাদাবাবুর ক্ষতি করার ভয় দেখিয়ে আমাকে দিয়ে এসব কাজ করিয়েছেন। আমি দাদাবাবুকে বাঁচাতে এসব কাজ করেছিলাম, বিশ্বাস করুন। কিন্তু শেষ পর্যন্ত তো দাদাবাবুকে তুমি বাঁচাতে পারলে না রতনদা। সেই তো তোমার দাদাবাবুকে জেলে থাকতেই হলো। আমি মুখ্যযোগ্য মানুষ বাবু, আমি এসব আইন আর ঘোর প্যাচ কিভাবে বুঝবো বলুন তো? হ্যাঁ, তো এবার পরের ঘটনায় আসি। আমি ব্যাপারটা ধরতে পারলাম, তার আরও একটা কারণ রয়েছে। লেখক নবীন বসাকের বইয়ে একই প্রাকৃতিক বর্ণনা রয়েছে, কিন্তু লেখক নবীন বসাকের বাড়ির আশেপাশে তেমন বড় কোনো বাগান নেই। লেখক ব্রহ্মরাজের বাড়ির সামনেই এবং বাড়ির চারপাশে অসংখ্য গাছপালা ও বাগান রয়েছে, যার বর্ণনা তার লেখার সাথে মিলে যায়, যা থেকে সহজেই বোঝা যাচ্ছে যে প্লটটা লেখক ব্রহ্মরাজেরই। এবার বলুন, আপনাদের কি আর কিছু বলার আছে? সুমন্তবাবু হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দিন নিখিলেশবাবু, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আপনাদের ক্ষমা করার কে সুমন্তবাবু? আর তাছাড়া আমি আপনাদের ক্ষমা করলেও আইন তো আপনাদের ক্ষমা করবে না। তদন্ত শেষে লেখক নবীন বসাক ও সুমন্ত বিশ্বাসকে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হলো। সবার অনুরোধ এবং একটা ভুল বোঝাবুঝির শিকার হওয়ার কারণে রতনদা বেঁচে গেলেন আইনি জটিলতা থেকে। লেখক ব্রহ্মরাজ নিখিলেশকে বললেন, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো নিখিলেশ বাবু, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। আরে না না, তার কোনো প্রয়োজন নেই। কিন্তু এবার থেকে একটু চোখ কান খোলা রাখবেন। খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না। আপনি যেমন ছদ্মবেশে লেখেন, ঠিক সেভাবেই আমাদের আশেপাশে অনেক ছদ্মবেশী বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে, যারা বন্ধু হয়ে এসে সুযোগ বুঝে পিঠে ছুরি মারে।
আর আমরা তাদের চিনতেও পারি না। যতক্ষণে চিনি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চলি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক ভাসান কৃষ্ণের কলমে নিখিলেশ ও ছদ্মনাম রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।